চলে এসেছে মধুমাস জ্যৈষ্ঠ। আম, কাঁঠাল, লিচুর মতো রসালো আর মিষ্টি ফলের স্বাদ নেয়ার মৌসুম। এরই মধ্যে ঘোষণা হয়ে গেছে দেশের বিভিন্ন এলাকার আমপঞ্জি। কিছুদিনের মধ্যেই বাজার সয়লাব হয়ে যাবে নানা নামের, নানা স্বাদের আমে। যেমন তার গন্ধ, তেমন তার স্বাদ, আর নামগুলো অদ্ভুত। কিন্তু কখনো ভেবে দেখেছেন আমগুলোর নাম কেন এমন অদ্ভুত হলো? কোথা থেকে এলো এসব অদ্ভুত নাম? কে বা দিল আমের বিচিত্র সব নাম? হিমসাগর, লক্ষণভোগ, গোপালভোগ, গোলাপখাস, ল্যাংড়া, ফজলি, আশিনা, গুটি, চোষা, আরো কত কি নামে আম পাওয়া যায় তার ইয়াত্তা নেই। হিমসাগর গোটা উপমহাদেশে, বিশেষ করে বাংলায় একটি জনপ্রিয় ও বিখ্যাত আম। বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও সাতক্ষীরা জেলাতেও এই আমের চাষ হয়। এই আমের মিষ্টি সুগন্ধ ও স্বাদ পৃথিবীর অন্যান্য আমের থেকে ভিন্ন। তাই সারা পৃথিবীতে স্বাদ ও গন্ধের জন্য এই আম বাণিজ্যিকভাবে প্রচুর চাষ করা হয়। হিমসাগরকে আমের রাজাও বলা হয়। এই আমের ভেতরের রং হলুদ কমলা মিশনে এবং কোনো আঁশ নেই। প্রচুর পরিমাণে চাষের কারণেই এর নাম সম্ভবত সাগরের সঙ্গে মিলিয়ে রাখা হয়েছে, যদিও এর আদি অন্ত খুঁজে পাওয়া যায়নি। তবে হিমসাগর খেলে কলিজা ঠান্ডা হয়ে যায় বলে আমপ্রেমীরা বলে থাকেন। দুই বাংলায় আরেক জনপ্রিয় আম ল্যাংড়া, স্বাদে ও গন্ধে অতুলনীয়। এই আম পাকা অবস্থায় মৌ মৌ গন্ধ ছড়াতে থাকে, অথচ সেই আমটির নামই ল্যাংড়া। জানা যায় মুঘল আমলে এই আমটির চাষ বাংলাতে শুরু হলেও নাম পায়নি, পেয়েছে 18 শতকের দিকে। সেই কাহিনীও বড় অদ্ভুত। ভারতের বিভিন্ন ইতিহাস ঘেঁটে জানা যায় 18 শতকের দিকে এক ফকির খুব সুস্বাদু এই আমের চাষ করেন। সেই ফকিরের পায়ে কিছু সমস্যা ছিল, সেই থেকেই নাকি এই আমের নাম হয়ে যায় ল্যাংড়া। তবে সংশয়বাদীরা এ নিয়ে প্রশ্নও তুলেছেন, কারণ সেই ফকিরের নামটি জানা যায়নি বলে। আরেকটি কাহিনী হলো, এই 18 শতকের এক গরিব মানুষ নাকি এই আম চুরি করতে গাছে উঠেছিলেন, কিন্তু যে কোনো কারণে হোক গাছ থেকে পড়ে যান তিনি। তার পা ক্ষতিগ্রস্ত হয়। সেই কাহিনী লোকে মুখে ছড়িয়ে পড়ে, আর আমের নাম হয়ে যায় ল্যাংড়া। ল্যাংড়ার চাষ মূলত ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে হয়। লক্ষণভোগ আর গোপালভোগ আমের নামটি বেশি দিনের নয়। পশ্চিমবঙ্গের ইংরেজ বাজারের চণ্ডীপুরের বাসিন্দা লক্ষণ একটি আম গাছ রোপণ করেন। স্বাদে গন্ধে সেই আম ছিল তুলনাহীন, সেখান থেকে নাম লক্ষণভোগ। একই এলাকার নরহাট্টার গোপাল চাষির নামে আবার নাম হয় গোপালভোগের। গন্ধের জন্য দারুণ বিখ্যাত গোলাপখাস, আর সেই গন্ধের সঙ্গে গোলাপ ফুলের মিষ্টি গন্ধের মিল খুঁজে পেয়েছিলেন এই দিকের আম প্রেমীরা। ব্যাস, এই আমটির নাম হয়ে গেল গোলাপখাস। প্রাচীন বাংলার আমগুলোর মধ্যে গোলাপখাস অন্যতম। এই আমের গায়ে গোলাপের রঙের লালচে আভাও থাকে। চোষা বা চৌষা আমও খুবই জনপ্রিয়। গ্রাম বাংলার মানুষের কাছে এই আমটির বিশেষ কদর রয়েছে। এটি উচ্চ ফলনশীল জাতের আম, খুব বেশি মিষ্টি হয় না বলে দামে অনেকটাই কম। খুঁটি বা যে কোনো ধারালো জিনিস দিয়ে আমের মাথাটি ফুটো করে চুষে খেয়েই এই আমের মজা। সে কারণেই এই আমের নাম চোষা। চেহারায় ছোট ও গোলাকার আম খেয়ে সেই আটি নিজের বাগানে পুঁতেছিলেন মালদহের এক দরিদ্র কৃষক। সেই আটি থেকেই জন্ম নিয়েছিল আরেক ধরনের আম গাছ। কাঁচা অবস্থায় টক, কিন্তু পাকলে খুব মিষ্টি। আটি বা গুটি থেকে গাছটি জন্মায় বলে আমের নামও হয়ে যায় গুটি। অনেকেই বলে আমের রাজা ফজলি। এর আকার এবং ভিন্ন স্বাদের কারণেই এমনটা দাবি করেন রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের এলাকার মানুষ। তবে ফজলি আমটি এসেছে পশ্চিমবঙ্গের মালদহ জেলা থেকে। 1800 সালে মালদহ জেলার কালেক্টর রাজভেনস এই আমের নামকরণ করেন ফজলি। কথিত আছে যে ফজলি বিবি নামক এক প্রৌঢ়া বাস করতেন স্বাধীন সুলতানদের ধ্বংসপ্রাপ্ত গৌড়ের একটি প্রাচীন কুঠিতে। তার বাড়ির উঠোনেই ছিল একটি আম গাছ। ফজলি এই গাছটির খুব যত্ন নিতেন। এলাকার ফকির বা সন্ন্যাসীরা সেই আমের ভাগ পেতেন। কালেক্টর সাহেব একবার ফজলি বিবির কুঠিরের কাছে ঘাঁটি করেন। তার আগমনের খবর পেয়ে ফজলি বিবি সেই আম নিয়ে তার সঙ্গে দেখা করেন। রাজভেনস সেই আম খেয়ে খুবই তৃপ্ত হন, জানতে চান সেই আমের নাম।
কিন্তু ইংরেজি না বুঝে নিজের নাম বলে দেন ফজলি বিবি। সেই থেকেই এই আমের নাম হয় ফজলি। অন্যদিকে আম মৌসুমের একেবারে শেষ দিকে অর্থাৎ আশ্বিন মাসে বাজারে আসে বলে তাকে আশ্বিনা বলে চেনে বাংলা। প্রায় আগস্ট মাস পর্যন্ত বাজারে এই আম পাওয়া যায়। তবে এই আমটি খেতে বড়সড় হলেও এর চাহিদা খুব বেশি হয় না। তবে আমের নাম যেমনই হোক না কেন, আমকেই ফলের রাজা মানে সবাই। সানজিদা আক্তার, ৭১।